আমরা মোটামুটি যে নদী দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দুর্গাদুয়ানি নদী। এবার যে সুন্দরবন যেটাতে আপনারা মানে যেখানে যাচ্ছেন ঘোরা বা কিছু লোকাল মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে, এই সুন্দরবনটা ছোটখাটো এরিয়া না, এটা টোটাল 25,500 বর্গ কিলোমিটার। এই 25,500 বর্গ কিলোমিটার হওয়ার জন্য পৃথিবীর বৃহত্তম বাঁধাবন এবং পৃথিবীর বৃহত্তম লবণাক্ত অংশ নিয়ে বলছে। এবার এই যে 25,500 বর্গ কিলোমিটার, এর মধ্যে টোটালটা একটা সময় ইন্ডিয়ার মধ্যে ছিল, বাট ইন্ডিয়া বাংলাদেশ যখন ডিভাইডেড হয় বেশিরভাগ অংশটা বাংলাদেশে চলে যায়। 15,870 বর্গ কিলোমিটার বাংলাদেশের পার্টে গেছে। আমাদের আছে 9,630 বর্গ কিলোমিটার। এবার 9,630 বর্গ কিলোমিটার এর পরে আমি যা কিছু বলবো সেটা আমাদের ইন্ডিয়ান পার্ট নিয়ে। এই 9,630 বর্গ কিলোমিটারের মধ্যে 102খানা আইল্যান্ড ছিল। যেমন আমরা দুটো আইল্যান্ডের মাঝখান দিয়ে দুর্গাদুয়ানি নদী দিয়ে যাচ্ছি। আমার ডান সাইডে গোসবা, বাঁ সাইডে বালি আইল্যান্ড। এরকম এটা বালি আইল্যান্ড। এই 102খানা আইল্যান্ড একটা সময় কিন্তু পিওর জঙ্গল ছিল। ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে জঙ্গল কেটে বসতি শুরু হয়। এই বসতি শুরু হতে হতে জঙ্গল কাটতে কাটতে একসময় 54খানা আইল্যান্ড জঙ্গল কেটে বসতি হয়ে গেছে। বর্তমানে এখন সুন্দর মানে ইন্ডিয়ান ল অনুযায়ী, আমাদের ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, জঙ্গল প্রোটেকশন আইন অনুযায়ী আর কোনো আইল্যান্ডে জঙ্গল কেটে বসতি করা যাচ্ছে না বা যাবে না। সেই অনুযায়ী বর্তমানে 48খানা আইল্যান্ড আর পিওর জঙ্গল হিসাবে বেঁচে আছে। আর এই যে 54খানা আইল্যান্ডে মানুষ বসতি হয়েছে, একটা সময় জঙ্গল ছিল, সেখানে এখন প্রায় 45 থেকে 50 লাখ মানুষ বসবাস করছে। সেই হিসাবে যদি আপনি ধরেন এক একটা আইল্যান্ডে প্রায় 80 থেকে 1 লাখ 1,20,000 মানুষ বসবাস করছে। কোনো আইল্যান্ডে বেশি, কোনো আইল্যান্ডে কম, এইভাবে একটা রেশিও আছে। এবার গঙ্গাসাগরের নাম শুনে থাকবেন। গঙ্গাসাগর হচ্ছে সুন্দরবনের সব থেকে বড় আইল্যান্ড। বারাইপুরের সামনে যেটা জয়নগর, কুলতলি, সবই কিন্তু সুন্দরবনের এই 9,630-এর মধ্যে। ওগুলো শহরের ছোঁয়া পৌঁছে গেছে। সেই মানে ওই যে 54খানা আইল্যান্ডে বসতি হয়েছে, তার মধ্যে কিছু কিছু নামখানা, কাকদ্বীপ বা কিছু কিছু ট্রেন রাস্তা হয়ে গেছে। কিন্তু এই যে দিকটাতে এসেছেন, এটা যেখান থেকে আপনি বোটে উঠলেন, এইখান থেকে এইদিকে যে একদম বাংলাদেশ বর্ডার পর্যন্ত যদি সোজা আপনি যান, প্রায় 30 কিলোমিটার পরে বাংলাদেশ বর্ডার। কিন্তু এই 30 কিলোমিটার যেতে গেলে আপনাকে 3খানা আইল্যান্ড ক্রস করতে হবে, 3টে ফেরি ক্রস করতে হবে, তারপরে আপনি বর্ডারের কাছে পৌঁছাতে পারেন। এবং এখানে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাওয়ার জন্য এই যে আপনি বোটে যাচ্ছেন, আর আমাদের লোকাল মানুষের জন্য ছোট ডিঙি নৌকা, যেগুলো আপনার পাশাপাশি দেখছিলেন, ওই ডিঙি নৌকাতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের মানে যাতায়াতের জন্য এটা ব্যবস্থা থাকে। কোনো এই আইল্যান্ডে যে কোনো এমার্জেন্সি হোক বা আমরা যদি শহরের সাথে যেতে চাই, তাহলে আমাদের প্রথমে এই ফেরি ক্রস করে তারপরে ওই গদখালি পৌঁছানো, ওখান থেকে বাস বলুন, টোটো বলুন, অটো বলুন, গাড়ি ধরে আমরা শহরের সাথে কানেকশন করতে পারি। বাট এই দিকে যখন যাবেন তখন কিন্তু আপনি শহরের সাথে ডাইরেক্ট আপনার কানেকশন ছিন্ন হয়ে গেল। এবার আপনাকে রিমোট এরিয়াতে, যেখানে আপনি ডাইরেক্ট চাইলে পৌঁছাতে পারবেন না। এটা এই আইল্যান্ডগুলোর মধ্যে দিয়ে আমরা এবারে যাচ্ছি। এইবারে এই যে সুন্দরবনে এখানকার লোকাল মানুষের জীবন জীবিকা অনেকটাই কঠিন। এখন পরিবেশের যে মানে বিশ্ব উষ্ণায়ন বা এর জন্য আস্তে 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 এখানে আরো আগামী দিনে যে কঠিন হতে চলেছে, তার বিভিন্ন ধরনের নিদর্শন পাওয়াই যাচ্ছে। সুন্দরবনে অনেকে শুনে থাকবেন, সুন্দরবনে সাইক্লোন হয়। একটা সময় ছিল যে 20 বছর 25 বছর অন্তর অন্তর একটা করে সাইক্লোন আসছে। কিন্তু 2009 সালে আইলান বলে একটা সাইক্লোন এসেছিল, যেটা সুন্দরবনের সব থেকে বড় ক্ষতি করে গেছে। এক কথায় বলতে গেলে সভ্যতা থেকে এক ধাপ পিছিয়ে দিয়ে গেছে সুন্দরবনকে। আইলা 2009 সালে যে এসেছিল এটা আইলা, 2009 সালে 25শে মে। এবং সেই আইলার পরবর্তীতে প্রত্যেক বছর মে মাসের 20 থেকে 29 তারিখের মধ্যে একটা প্যাটার্ন হয়ে গেছে, সুন্দরবনে কোনো না কোনো সাইক্লোন হবেই। এবং সেটা কোনো বছর মানে যেটা ভয়ঙ্কর হতে পারে, কোনো বছর দেখা যাচ্ছে এই আইল্যান্ডে আঘাত করছে তো এই আইল্যান্ড পুরো নিঃশেষ করে দিচ্ছে, কোনো বছর আবার অন্য আইল্যান্ডে যেতে পারে, কোনো বছর আবার দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ বা মায়ানমার, উড়িষ্যা এদিকে চলে যাচ্ছে। কিন্তু ঠিক ওই 20 থেকে মে মাসের 20 থেকে 29 তারিখের মধ্যে কোনো না কোনো সাইক্লোন প্রত্যেক বছর তৈরি হচ্ছে এবং সেই সময় আঘাত করছেই। এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এর জন্য এখানে মানুষ একটা সময় যখন প্রথম এসেছিল সুন্দরবনে, তখন কিন্তু ফ্রি অফ কস্টে যে যতটা জঙ্গল কেটে জমি দখল করতে পারবে তার ততটাই জমি। এবার সে সেইভাবে সেই জমিতে আস্তে 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 বৃষ্টির জলে উর্বর হতে 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 চাষবাস শুরু হয়। তখন জঙ্গল ছেড়ে মানুষ লোকাল চাষবাসের উপর নির্ভরশীল হয়েছিল। আইলার পরবর্তীতে সেই জঙ্গলগুলো, সেই যে চাষযোগ্য জমিগুলো আবার কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সেখানে সেইভাবে চাষবাস হচ্ছে না। একটা সময় গরমের সময় এই এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে লঙ্কা চাষ হতো এবং সাথে সাথে লঙ্কার সাথে সাথে বিভিন্ন ধরনের সবজিগুলো মাঠে চাষ হতো। এখন আর সেটা হয় না। এখন এক ফসলি বলতে গেলে বর্ষাকালে ধান চাষটা হয় এবং সেই ধান চাষে যে খরচা হয় সেটা সারা বছরের পর দেখা যায় সেটা তার আসছে না, চাষ করে সেই ইনকামটা আসছে না। কিন্তু নিরুপায় হয়ে কিছু করার
সেই জন্য এখনো সেই চাষটা করে মানুষ। আর প্রায় 80% মানুষ কিন্তু আস্তে আস্তে সুন্দরবন থেকে কাজের জন্য বিদেশে না দিয়ে বিভিন্ন বাইরের স্টেটে, মানে আমাদের বিদেশ কথার মধ্যে পশ্চিমবঙ্গ ছেড়ে আন্দামান, ব্যাঙ্গালোর, চেন্নাই, গুজরাট বিভিন্ন স্টেটে কিন্তু পা বাড়িয়ে দিয়েছে। এবং প্রায় 80% লেবার কিন্তু এখান থেকে সুন্দরবন থেকে চলে যাচ্ছে, যারা বাইরের স্টেটে কাজ করে বছরে একটা সময় ফিরছে। কেউ কেউ আবার দেখা যাচ্ছে যে এই বছরে ফিরে একটা ঘর মেরামত করছে, আবার কোনো না কোনো সাইক্লোন এসে সেটা নষ্ট করে দিচ্ছে। এই জন্য এখান থেকে একটা সময় যেমন ব্রিটিশ পিরিয়ডে জঙ্গল কেটে মানুষ বসবাস করছিল, এখানে নিজের ইচ্ছায় এসে যে যতটা পারছিল জমি অধিগ্রহণ করে বসবাস করছিল, এখন আজকের দিনে কিন্তু সুন্দরবন থেকে আস্তে 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 যে পপুলেশনটা ছিল সেটা কমতে শুরু করেছে। এবং সেটা দীর্ঘমেয়াদীভাবে একদম পাকাপাকিভাবে কিছু লোক চলে যাচ্ছে, আর বেশিরভাগ লোক কিন্তু বাইরে জায়গায় কাজ করছে, মাঝে মাঝে একবার আসছে। এটা সুন্দরবনের মানুষের যে জীবন সংগ্রাম সেটা প্রতিনিয়ত চলছে। এবং এটা আগামী দিনে এই যে নদী বাঁধগুলো দেখছেন, এটা প্রত্যেক বছরই কিন্তু প্রায় 1 ফুট 1.5 ফুট করে উঁচু করতেই হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং জন্য এমনি জলের লেভেলটা তো বাড়ছে, সাথে সাথে এই জলের এটা তো বে অফ বেঙ্গল থেকে এই জলগুলো আসছে, লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই লবণের পরিমাণ একদম লবণাক্ত জল, এটা বে অফ বেঙ্গল থেকেই আসছে। এবার এই লবণের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য যেমন লোকালে মানুষ ত্রাহি রব হচ্ছে, সেরকম জঙ্গলে যে অ্যানিম্যাল গাছ যেটা ম্যানগ্রোভ বহু ক্ষতি হচ্ছে। এবং এখানে অনেক অ্যানিম্যাল এখান থেকে এক্সটিংক্ট হয়ে গেছে, এবং অনেক অ্যানিম্যাল এখন এক্সটিংক্ট তালিকায় দাঁড়িয়ে আছে। সুন্দরবন একটা গাছের থেকে নামকরণ হয়েছে বলে বেশিরভাগ পৈতে বলুন বা মানুষ বিশ্বাস করে, সেটা হচ্ছে সুন্দরী গাছ। বর্তমানে সুন্দরবনে সুন্দরী গাছ লুপ্ত প্রায়। গাছেদের মধ্যে সব থেকে এক্সটিংক্ট তালিকায় যদি কারো আগে নাম থাকে সেটা সুন্দরী গাছ একটা সময় 80% ছিল, এখন সুন্দরী গাছ 1%ও খুঁজে পাবেন। কোথাও রেয়ার আছে উঁচু জায়গাতে, আপনাকে খুঁজে খুঁজে দেখাতে হবে। তা শুধু সুন্দরী গাছ না, একটা সময় 4 ধরনের হরিণ ছিল, এখন 1 ধরনের আছে, শুধু স্পটেড ডিয়ার আছে। বার্কিং ডিয়ার, হক ডিয়ার, সম ডিয়ার এখান থেকে এক্সটিং হয়ে গেছে। জাভা রাইনো ছিল, সে বহু আগে এক্সটিং হয়ে গেছে। ওয়াইল্ড বাফেট জাভা রাইনো একশৃঙ্গ গন্ডার সেটা ছিল, সেটা বহু আগে এক্সটিং হয়ে গেছে। সাথে সাথে ওয়াইল্ড বাফেলো ছিল, সেটাও এক্সটিং হয়ে গেছে। এখানে টার্টেলস কিছু পাওয়া যায় নদীতে, মাছ অনেক মাছই এক্সটিং হয়ে গেছে। তার মধ্যে কিছু টার্টেলস যেমন রিভার ট্রাফিন বা বাটাকুর বাস্কা, সারা পৃথিবীতে যেটা রিসার্চ যারা করছে তারা বলছে জীবন্ত অবস্থায় বিভিন্ন জঙ্গলে বর্তমানে 25খানা মতন উপস্থিতি পাওয়া যাচ্ছে। আর সারা পৃথিবীর সব থেকে বড় প্রজেক্ট আমাদের সজনেখালিতে হচ্ছে, যেখানে 2012 সালে 12টা থেকে এখন 300+ হয়ে গেছে। কিন্তু তাদের মেন সমস্যা হচ্ছে নদীর জল নোনা হয়ে যাওয়ার জন্য তারা ন্যাচারালভাবে এখানে থাকতে মারা যাচ্ছে, সার্ভাইভ না করতে। সেখান থেকে কালেকশন করে মিষ্টি জলে সাপোর্টে রেখে তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। এরকম সকল সময় তো ফরেস্টকে সাপোর্ট দিয়ে সবকিছু বাঁচানো সম্ভব না। আর সুন্দরবন ছোটোখাটো জঙ্গল নয় যেখানে আপনি অ্যানিমেলদের খাবার দেবেন বা সেবা শুশ্রূষা করতে পারবেন। এটা 25,500 বর্গ কিলোমিটার এরিয়া, ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে। তারপরে কত বড় জঙ্গল আমরা মোটামুটি একটা অনুভব করতে পারছি। সেইভাবে যে নিজের যোগ্যতা অনুযায়ী বাঁচতে পারবে তার বেঁচে থাকার অধিকার আছে। যে নিজে স্ট্রাগল করে বাঁচতে না পারবে সে এমনি হারিয়ে যাবে। সুন্দরবনে বর্তমানে এইরকম পরিস্থিতি, অ্যানিমাল থেকে শুরু করে লোকাল থেকে শুরু করে যেখানেই যাবে সে প্রত্যেককে একটা কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনকে অতিবাহিত করতে হচ্ছে। তাই এইটা হচ্ছে এরা এই যে প্রত্যেকটা আইল্যান্ডে মেনল্যান্ডের সাথে কানেকশন নেই। এখানে সামনে গেলে দেখবেন এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছেন, এই একটা জেটি ঘাট, কিন্তু এই 3-4টে যে ব্লক করে আছে দেখছেন, এটা কিন্তু একটা জেটি ঘাট। এপার থেকে এপারে আছে এটা জেটি ঘাট, এটা 1 টাকা করে পারাপারের জন্য ওপারে দিয়ে দেবে, এপার থেকে ওপারে দিয়ে দেবে 1 টাকা পার পার্সন 1 টাকা। এবার ওপারে গিয়ে ওখান থেকে গাড়ি পাবে। 2025 সালেও সেটা 1 টাকাই, 1 টাকাই এইখানের জন্য 1 টাকা, যেটা আপনারা যেখানে পেরিয়েছেন ওইখানে 5 টাকা। আচ্ছা, এখান থেকে 1 টাকা দিয়ে গিয়ে তারপর গাড়ি ধরে, হ্যাঁ এখান থেকে ওখানে গেলে ওপারে গাড়ি কোনো আইল্যান্ড একটু ডেভেলপ আছে, যেমন গোসাবা আইল্যান্ড ডেভেলপ বলতে এটাই যে ওর ওখানে মার্কেট আছে, হসপিটাল আছে, থানা আছে, বিডিও অফিস আছে। ওই আইল্যান্ডটার মধ্যে ওই আইল্যান্ডে এই আইল্যান্ডগুলো আপনি হসপিটাল বা থানা বলুন বড়। আচ্ছা, এগুলো হচ্ছে নদী বাঁধ, তাই তো? এগুলো হচ্ছে নদী বাঁধ। এগুলো হচ্ছে তাহলে ওই যে ভদ্রমহিলা বসে কাজ করছে বা কিছু করছে, ওটা যে নদী বাঁধের উপরে। আচ্ছা, এটা বর্ষাকালে এত জল ওঠে? এই যে জল যে পর্যন্ত ওঠে দেখুন একটা মার্কিং মতো, আপনি যখন যাবেন দেখুন মার্কিং মতো হয়েছে। এই যে এই নদী বাঁধের উপর দিয়ে জল চলে যায়। এটা যে পর্যন্ত আছে, কোনোদিন 1 ফুট, কোনোদিন 2 ফুট, কোনোদিন 3 ফুট। ওটা জোয়ার ভাটা, পূর্ণিমা অমাবস্যা, মানে ভরা জোয়ার মরা জোয়ার হিসাবে জলটা বাড়ে। এবার যখন দেখা যাচ্ছে ভরা জোয়ার, পূর্ণিমা অমাবস্যার সময়, সেই সময় ভরা জোয়ার হবে, জোয়ারের লেভেল সব থেকে বেশি 18 থেকে 20 ফুট বাড়ে।
তা 20 ফুট বাড়লো আর সেই সময় কোনো সাইক্লোন আসবে, তার সেই 20 ফুটটাকে তখন ও 24 ফুট করে দিতে পারে। আর নর্মাল যদি 20 ফুট জল বাড়ে, এই বাঁধগুলো 1 থেকে 1.5 ফুট জেগে থাকে। এবার সেখানে যদি একটু 6 ইঞ্চি বেশি জল বেড়ে যাওয়া মানে অটোমেটিক্যালি ওই নদী বাঁধের উপর দিয়ে জল ঢোকা শুরু হবে। আর একবার জল ঢোকা শুরু যদি হয়, নোনা জলটা এমন একটা যে ওইটা খার করতে, খারত্বর পরিমাণ অনেক বেশি হওয়ার জন্য মিষ্টি মাটি অটোমেটিক্যালি ও কাটতে কাটতে নিজের রাস্তা তৈরি করে চলে যায়। আর একবার যদি ও মানে রাস্তা বার করতে পারে, আর ওই জোয়ারের সময় আর আপনার বন্ধ করা সম্ভব নয়। ওই পুরো যে জোয়ারটা চলবে, মানে যতদিন না মরানি পড়বে, মরা জোয়ার পড়বে, ততদিন পর্যন্ত মিনিমাম 7 দিন জল প্রত্যেক দিন যাবে জোয়ারের সময়, আবার ভাটার সময় জল বেরিয়ে আসবে। এবং 7 দিন পরে আপনি মেরামতের কাজ শুরু করতে পারবেন। এবং সেটা যদি এই 7 দিন চলতে থাকে, একটা 1 কিলোমিটার পর্যন্ত একটা নদীর মতো জায়গাও তৈরি করে নেবে। এবার সেটা মেরামতির জন্য আপনাকে যে পরিশ্রম করতে হবে, সেটা গ্রামের পক্ষে সম্ভব না, একমাত্র সরকারি সাহায্য ছাড়া। সরকারি সাহায্য করতে করতে দেখা যাচ্ছে সেটা আরো মানে দেরিও হতে পারে, তখন আপনার দুঃখ আরো বেড়ে যাবে। তখন সেই আইল্যান্ডে থাকা আর না থাকা আর নদীতে বাস করার মতো সমান হয়ে যাবে। এই হচ্ছে সুন্দরবনের প্রত্যেক বছরের যে আইল্যান্ডে ওইভাবে অ্যাটাক হবে সেই আইল্যান্ডের কাহিনী। এবং সেই যে 1 মাস আপনার ওই আইল্যান্ডের প্রত্যেক দিন জোয়ারের সময় ডুবে যেতে হবে, ঘর ছেড়ে চলে আসতে হবে। আবার ভাটা হলো আপনি আপনার ঘরে যাবেন, এই ঘর আপনার প্রত্যেক দিন ডুববে আবার উঠবে, এই সিচুয়েশন হবে। এই সময়গুলো মোটামুটি এই আয়লা, আমফান, ইয়াস, হুদুদ, তিতলি, বুলবুল, ফণি, এগুলোতে কম বেশি করে কোনো না কোনো আইল্যান্ড এইভাবে ডুবে গেছে। এবং সেই সময়কার যদি স্মৃতিগুলো আমরা এখানকার লোকাল বয়, আমাদেরও মনে পড়লে আমাদেরও সেই সময়গুলো, যে প্রত্যেক মে মাস আসলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে এবছর আবার না হয়। এরকম একটা সিচুয়েশন প্রত্যেক বছরই। এবছরও আপনার নাম ছিল কি জানো?